বার্গার, পিজ্জা এগুলো পাশ্চাত্য দেশ থেকে এসছে। একটা করে অর্গান শাটডাউন হবে, ব্ল্যাকআউট হবে, হার্ট বন্ধ হয়ে যাবে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে শিখছে। লিভার ফাংশন করা বন্ধ করে দিচ্ছে, কিডনি ফাংশন করা বন্ধ করছে। কারণ এরা পুরোটাই নিউট্রিশন পাচ্ছে না। ডায়েট বলতে আমি কোনটা বলবো? ভেজিটেরিয়ান আর নন? মোটা কেন হলো আগে সেই জায়গাটাতে বলি। মোটা কিন্তু দুরকমভাবে দেখা যায় যে একই পরিবারে যদি দেখা গেলো একটা বাচ্চা বেশ ভারী সারি চেহারা, দুটো বাচ্চা ঠিকঠাক চেহারা। আমরা একটু হিস্ট্রিতে যাব। খুবই সামান্য খাচ্ছে, মানে অতিরিক্ত কম খাচ্ছে, কিন্তু তাদের ওয়েট কিছুতেই কমছে না। তো স্বাভাবিক মতন ডায়েট করা যেটা আমরা সো কল্ড বলি, তারা তো খুব কম খেলে তো রোগা হওয়ার কথা ছিল। আজকের পডকাস্টে হতে চলেছে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তার কারণ সকাল থেকে রাত পর্যন্ত আমরা কোনো না কোনো জিনিস খাচ্ছি, এবং সেটা কি জিভের জন্য খাচ্ছি, নাকি শুধু নাকের জন্য, নাকি শুধু চোখের জন্য। যেটা খাচ্ছি সেটা শরীরে কতটা লাগছে, মানে কতটা পুষ্টি আছে, বা কতটা খাবারের মাধ্যমে খাচ্ছি আমরা বিষ। তো আজকে জেনে নেব আমাদের এই পডকাস্টের মাধ্যমে সকল কোশ্চেনের অ্যান্সার। এমন একজন অতিথি আছে যিনি এর ওপর পারদর্শী। তো বেশি দেরি না করে প্রথমেই ওয়েলকাম জানাবো আজকে আমাদের গেস্ট, ডায়েটিশিয়ান প্রফেসর বিজয়া ভট্টাচার্য। নমস্কার। তো ম্যাডাম, কতদিন ধরে এই ফিল্ডে আছেন? এই ফিল্ডে আমি আছি প্রফেশনালি লাস্ট 23 ইয়ার্স ধরে। 23 বছর ধরে আমি ক্লিনিক্যাল নিউট্রিশনের ফিল্ডে রয়েছি, এবং এখানে ক্লিনিক্যাল নিউট্রিশনে আমি যে শুধু পেশেন্ট প্র্যাকটিসে রয়েছি তা নয়, আমি কিন্তু ফিটনেস নিউট্রিশন এবং তার সাথে একাডেমিয়ানদেও মানে রয়েছি আরকি, যেখানে ধরুন কলেজ, ইউনিভার্সিটিসের করাই। বর্তমানে আমি এই মুহূর্তে এমইটি ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ডায়েটেটিক্স অ্যান্ড অ্যাপ্লাইড নিউট্রিশনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যেখানে আমি মূলত পড়াই হচ্ছে ডায়েটেটিক্স অ্যান্ড অ্যাপ্লাইড নিউট্রিশন। ক্যারিয়ারটা শুরু করেছিলাম আমি ২০০১ সাল থেকে অ্যাজ এ ডায়েটিশিয়ান, ভিএলসিসিতে তখন ছিলাম আমি। তারপর আমি সুরক্ষা হসপিটালে আসি। ইন বিটুইন আমার পড়াশোনাও পারসিস্টেন্টলি চলতে থাকে, হায়ার এডুকেশনও চলতে থাকে, এবং তারপরে আমি তালওয়ারকার প্রাইম ফিটনেস, যেটা ওখানে স্পোর্টস নিউট্রিশনেও কাজ করেছি। আমি হসপিটাল যেটা এখন বর্তমানে সল্টলেক আমরি, তখন সুরক্ষা ছিল, সেখানেও আমি ছিলাম বেশ কিছুদিন। তো এরকম করে বিভিন্ন ফিল্ডেই করতে, করতে অবশেষে আমি আমার নিজের প্র্যাকটিসও শুরু করি, এবং তারপরেই আমার নিজস্ব কোম্পানি আরভি ডায়েট ক্লিনিক, যেটা রিসেন্টলি মার্জ করেছি আরভি ডায়েট ক্লিনিক এবং আরভি ওয়েলনেস অ্যান্ড নিউট্রিশন একাডেমি, যার মাধ্যমে আমি বিভিন্ন ডায়েটিশিয়ানসদেরকে বা যারা পড়ুয়া রয়েছে নিউট্রিশন নিয়ে যারা করছে, তাদেরকে নিউট্রিশনের উপর আরো ফার্দার এডুকেশন দেওয়া বা রিসার্চ বেস, এগুলো তো একটা মেডিকেল সায়েন্স, অনেক আপডেটেড হতে থাকে। সেটা সম্বন্ধে ওয়াকিবহাল করানো হয়, সেরকম বিভিন্ন কোর্সগুলো করে। এটা হচ্ছে আরভি ওয়েলনেস অ্যান্ড নিউট্রিশন একাডেমি। তো আরভি ডায়েট ক্লিনিক আর আরভি ওয়েলনেস অ্যান্ড নিউট্রিশন একাডেমি দুটোকে মার্জ করে বর্তমানে আমার যে নিজস্ব আরেকটা সংস্থা রয়েছে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস সলিউশনস। এখানে পেশেন্ট কেয়ার, এডুকেশন এবং সোসাইটাল কেয়ার, মানে সোসাইটিতে অনেক ফ্রি হেলথ ক্যাম্পস জাতীয় এগুলো করতে থাকি আন্ডার প্রিভিলেজডদের মধ্যে, যাতে কিনা তাদেরকেও তো আপলিফট করতে হবে। সবার পক্ষে তো সম্ভব নয় হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে ডায়েটিশিয়ান দেখাবে, এবং অনেকে জানেও না তার প্রয়োজনটা। তো লোককে জানানোর এই প্রক্রিয়াটা কিন্তু আমার মোটামুটি ২০০১ সাল থেকেই চলছে। কিছু মানুষকে আশা করছি আজকে আমরা জানাতে পারবো। তো প্রথমেই ডায়েট কথাটা শুনলে আমাদের সাধারণ মানুষের মাথায় যেটা আসে যে হয় সে জিম করে, নাহলে তার স্ট্যাটাসটা হাই লেভেলে। সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এটা কি সত্য না মিথ? প্রথমেই বলি আমি, ডায়েট করা কোনো শব্দই নয়। আমরা তো সবাই খাই। ঘুম থেকে উঠে থেকে নিয়ে রাতে শুতে যাওয়ার অবধি তো আমরা সবাই খাচ্ছি, তাই না? ভাত, রুটি, যার প্রত্যেকটা বাড়ির, প্রত্যেকটা কালচারের, প্রত্যেকটা দেশের লোকজনদের একেকটা আলাদা, আলাদা সিস্টেম আছে খাওয়ার। আমরা তো সবাই খাচ্ছি। এবার সেই খাওয়াটা কতটা সঠিক, কতটা বেঠিক, সেটাকে আমাদের ঠিক করে দিতে লাগে। যে অ্যাজ এ প্রফেশনাল আমরা জানি যে কোন খাওয়াটা কতটা খেতে হবে। সবসময় যে সব হেলদি খাওয়ারই সবার জন্য হেলদি তা নয়। যেরকম একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আমি। তাহলে হয়তো ডায়েট শব্দটা মিথ না সত্যি সেটা ক্লিয়ার হবে। একটা ছোট এক্সাম্পল হচ্ছে, যেরকম একটা সমস্যা হয় পেটের, যেটাকে ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয়। ডাল আমরা জানি পুষ্টিকর খাদ্য, তাই তো? কিন্তু সেই একই ডাল ইরিটেবল বাউল সিনড্রোমের পেশেন্টের জন্য কিন্তু একটা ভয়াবহ রূপ ধারণ করায়। কারণ তার সাইডে, মানে ডালের জন্য তার ট্রিগার হতে থাকে কন্ডিশনগুলো। কিন্তু ডালের সেই শর্করা যেটা ট্রিগার করছে ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এর কন্ডিশনগুলোকে, সেটা কিন্তু আসলে খুব উপাদেয়, মানে খুবই উপকারী, নট উপাদেয়, জাস্ট উপকারী। কিন্তু সেটা এই পেশেন্টটা নিতে পারছে। তারপরে ধরুন কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি খারাপ?
আমাদের তো কার্বোহাইড্রেট ছাড়া ব্রেইন কাজই করবে না, গ্লুকোজ ছাড়া ব্রেইন কাজই করবে না। কিন্তু আমার শরীরে এমন কিছু সমস্যা হলো যার থেকে ডায়াবেটিস হলো, যেটাকে বাংলায় মধুমেহ বলে থাকি আমরা। তাতে কি হচ্ছে, আমাদের বডি গ্লুকোজটাকে ব্লাডে রেখে দিচ্ছে, ওটাকে কোষের ভেতরে নিয়ে যেতে পারছে না যতটা খাওয়াতে পেত। কাজেই ডায়েট করাটা, আমরা ডায়েট হচ্ছে একটা খাদ্য প্রণালী, যেটা আমাদের প্রতিটা মানুষ আমরা প্রতিদিন গ্রহণ করছি। এটা কোনো স্পেসিফিক কিছু নয় যে এরাই করবে, ওরাও করবে না। কিন্তু কারা, কতটা, কি পরিমাণ, কোন পরিস্থিতিতে খাবে, সেই পুরো ব্যাপারটাকে যারা আমরা গাইড করে দিচ্ছি তারা হলাম আমরা ডায়েটিশিয়ান। আচ্ছা। তোমরা ১ম এ যেটা জিজ্ঞাসা করো মানে মোটারা যদি ডায়েট করে। মোটা হয়েছি কেন আগে সেটা জেনে নেওয়াটা একটু দরকার। অবশ্য খাচ্ছি তো আমরা সবাই। তাহলে কি মোটারা কি আদপেই খুব বেশি খাচ্ছে? একদম না। তা তো না। আমি এক্সাম্পল যেমন আমার ক্ষেত্রে দিতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে দাঁড়িয়ে বলি যে এটা একটা ইন্টারেস্টিং জায়গা। মোটা কেন হলো আগে সেই জায়গাটাতে মোটা কিন্তু দুরকম ভাবে দেখা যায়, যে যারা একটা হচ্ছে গোষ্ঠী যারা প্রচুর খাচ্ছে, প্রচুর যেহেতু খাচ্ছে তখন খাওয়াটা একটু কমিয়ে দিলেই তার ওয়েট লস হচ্ছে। আমার ক্লিনিকে এরকম অনেক পেশেন্ট আসছে যারা প্রচুর খাচ্ছে না, খুবই সামান্য খাচ্ছে, মানে অতিরিক্ত কম খাচ্ছে, কিন্তু তাদের ওয়েট কিছুতেই কমছে না। তো স্বাভাবিক মতন ডায়েট করা, যেটা আমরা সো কল্ড বলি, তারা তো খুব কম খেলে তো রোগা হওয়ার কথা ছিল, তাহলে কেন ওয়েট গেইন? এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। আমি আপনাকে একটা তার পরিবর্তে একটা প্রশ্ন করছি। আমাদের কাছে যখন টাকা বেশি থাকে আমরা খরচ করি, যখন টাকা কম থাকে আমরা কি খরচ করি? চেপে, চেপে কর। চেপে, চেপে করি, তাই তো? এক্সাক্টলি বডিরও এটাই মেকানিজম। যখন বডিকে আমি সাফিসিয়েন্ট ক্যালোরিজ দিচ্ছি, খাদ্য দিচ্ছি, খাদ্য সরবরাহ করছি যার থেকে শরীর একটা সঠিক মানের পুষ্টি পাচ্ছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো পাচ্ছে, তখন সেটা বডিকেও কাজে লাগাচ্ছে। কারণ শরীরটা কিন্তু একটা মেশিন। এই যে হার্টবিট হচ্ছে, ব্রেইন ফাংশন করছে, কিডনি ফাংশন করছে, স্টোমাক ফাংশন করছে। এগুলো তো একটা অন্য মানে ইন্টারনাল অর্গান একটাও তো আমার ইচ্ছে মতন করছে না। সবাই তো যে যার মতন করে কাজ করছে, এবং তাকে তো সেখানে একটা সাপোর্টিং এনার্জি দিয়ে যেতে হয়। আমাদের শরীরের সবচেয়ে বেশি এনার্জির চাহিদা কিন্তু এই অর্গানগুলোর কাজগুলোকে সাপোর্ট করার জন্য। এই যে ঘুমের মধ্যে একটা মশা বসলে আমরা মারি, সেটা তো আমি সেন্সে মারছি না, রিফ্লেক্সে করছি। সেটারও একটা এনার্জি থাকে। এই এনার্জিটাকে বেসাল মেটাবলিক রেট বলা হয়। এই এনার্জিটা হচ্ছে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, যেটা আমি যদি ফিজিক্যালি অ্যাক্টিভ নাও রয়েছি, মানে আমি একদম অ্যাবসলিউট শুয়ে রয়েছি, সেরকম কন্ডিশন আমার এই এনার্জিটার দরকার। মানে আমি জাস্ট কিচ্ছু করছি না, আই এম নট ডুইং এনিথিং। এরকম সময় আমার এই এনার্জিটা দরকার। এই যে এনার্জিটা, এটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট। এবার যে মানুষগুলো অত্যন্ত কম খাচ্ছে, তখন কি হচ্ছে, বডি বলে যে এটা গল্পের মতো। আচ্ছা, এর পরিমাণটা মানে কিভাবে মাপবো? আমি সেটা বলছি, মাপার পরিমাণটা সেটা ডায়েটিশিয়ানস এর কাজ। কারণ এটা একটা বড় বৃহৎ ফর্মুলা। ঠিক আছে? এটা একটা বড় বৃহৎ ফর্মুলার এটা। এটা মানে যেকোনো কমন লোক এভাবে মাপতে পারবে না। সেটা ডায়েটিশিয়ানস এ করুক। যেরকম কোন ওষুধটা কে খাবে সেটা ডাক্তারের বলার কাজ, তেমনি কোন খাবারটা কে খাবে, কতটা পরিমাণে ক্যালোরিজ লাগবে সেটা ডায়েটিশিয়ান করবে। আমি যে প প্র মানে প্রেক্ষাপটে ছিলাম সেই জায়গাটা বলি, যে মানুষের কাছে যখন এই ক্যালোরিজ গুলো সরবরাহ করছি আমরা সাফিসিয়েন্ট খাওয়ার মাধ্যমে, তখন বডি সেটাকে উপযুক্তভাবে বার্ন করছে এবং তার ওয়েট লস হয়, এবং সেটা সেম আমার পেশেন্টদের ক্ষেত্রে হয়। যাদের আমি দেখেছি খুব ওয়েট বেশি কিন্তু তারা অত্যন্ত কম খাচ্ছে, আমি ২-৩ টে জিনিস তাদের জিজ্ঞেস করি। একটা হচ্ছে ঘুমটা কি ঠিক করে ঘুমোয়? কারণ আমাদের ঘুম যদি ঠিক করে না হয়, যদি আমরা খুব কম ঘুমোই, যদি খুব লেট নাইট ঘুমোই, ঘুমের যে আমাদের সাইকেলটা আছে এটা একটা বায়োকেমিক্যাল পাথওয়ে, যেটাকে মেলানোকর্টিন পাথওয়ে বলি। ওই পাথওয়েটা যদি ডিস্টার্বড হয় ওটাতে আমাদের ওয়েট গেইন করায় ১ নম্বর। ২ নম্বর, আমি খুব স্ট্রেসের মধ্যে রয়েছি। প্রচন্ড যদি স্ট্রেসফুল সিচুয়েশন এ রয়েছি, যেটা পারিবারিক স্ট্রেস, কাজের স্ট্রেস হতেই পারে। তখন আমাদের শরীরে একটা স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, যেটাকে কর্টিজল বলে। এই কর্টিজল যখন অতিরিক্ত বেশি রিলিজ হতে থাকে বডিতে, ও বডিতে ইনসুলিনকে কাজ করতে দেয় না। যার ফলে ডায়াবেটিসও যেরকম হয়, তার ফলে ও বডিতে বেশি করে মেদ তৈরি করতে থাকে। খুব সহজ ভাষায় বললাম, এবং যার থেকে ওজন বাড়ে। তার মানে আমি কিন্তু খেলাম না, আমি কিন্তু স্ট্রেসড, কিন্তু তার থেকেও আমার ওয়েট বাড়ছে। আর যারা অত্যন্ত কম খাচ্ছে, আমার বডিকে তো ওই যে এতক্ষণ আগে বেসাল মেটাবলিক রেট বলছিলাম যে অতগুলো অর্গানকে সাপোর্ট করতে লাগে, তার জন্য এনার্জি দিতে লাগবে। আর বডি দেখছে কি, আরে এই মানুষটা তো খাচ্ছেই না। তাহলে সেখানে আমাকে অল্প, অল্প করে খরচ করতে হবে। সে খরচ করে না, সে সবটাই জমানোর চেষ্টা করে। কারণ ফিউচার এর কথা ভেবে যে আমাকে তো এতগুলো অর্গানকে সাপোর্ট করতে হবে।
এই কারণেও লোকে মোটা হয়। তাহলে আমি তো এখন অবধি যে ৩ টে কারণ বললাম, ৩ টার মধ্যে কোথাওই বেশি খাওয়াটা লেখা নেই। বেশি খাওয়া ইজ ডেফিনিটলি এ ফ্যাক্টর, বাট সবার জন্য নয়। ওজন বাড়ার অনেক কারণ হয়। হরমোনাল ইমব্যালেন্স, কারোর যদি হরমোনাল ইমব্যালেন্স হয় তাতেও হতে পারে, বা কারোর যদি এই যে বললাম যে দেখবেন মেয়েদের বিয়ের পর অনেক মোটা হয়ে যায়। এটা কারণটা কি? কারণ বিয়ের আগে এক রকমের শিডিউল ছিল, তার এক রকমের খাওয়া-দাওয়া প্যাটার্ন ছিল, লাইফস্টাইল এক ছিল। বিয়ের পর ভেরি কারেক্ট ওয়ার্ড আপনি যেটা চুজ করলেন, লাইফস্টাইল। ওবেসিটি কিন্তু একটা লাইফস্টাইল অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডার। আরেকটা যেটা সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট ব্যাপার, ছোট, ছোট বাচ্চারা। আমাদের ছোটবেলাতেও আমরা খেলাধুলা করতাম। আপনাদের ছোটবেলাতেও আপনারা খেলাধুলা করতেন। এখনকার কটা বাচ্চাকে আপনি খেলতে দেখেন? সেই স্পেসটা আছে কি যারা খেলবে? মোবাইলে খেলে, ঠিক। মাঠে তো খেলছে না, তাই না? তো যখন সেই স্পেসটাই পাচ্ছে না খেলার, তাহলে খেলাধুলা করলে তো সেই শরীরের চর্বিটা বলতো বার্ন হবে। সেটা তো বার্নই হতে পারছে না। উল্টে বসে, বসে থাকছে। আর ছুটির দিন হলে পরেই বাবা-মারা শপিং মলে নিয়ে চলে যাচ্ছেন। শপিং মলে গিয়ে বাচ্চাকে এনগেজ রেখে নিজেদেরকেও বিজি রাখার জন্য কি করছেন? ওই অনেকগুলো ব্র্যান্ডেড আউটলেট রয়েছে। সেখানে গিয়ে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ এগুলো খাচ্ছে। বাচ্চাটা তো নিজে খায়নি। মোমো। এরকম অনেক কিছুই রয়েছে, তাই তো? তো এগুলো খাওয়ানো হচ্ছে কিন্তু বাচ্চাটার অ্যাক্টিভিটি হচ্ছে না। তাহলে তো সেখানে ওয়েট গেইন হবেই। তার মানে এখানেও যে বাচ্চাটা খুব পরিমাণে খেলো তা নয়। কিন্তু খেলো কিছু ভুলভাল জিনিস। যাতেও ওয়েট গেইন হলো। কাজেই ওয়েট গেইনটা একটা ভাস্ট টপিক। মানে কেন হচ্ছে আরকি সেই জায়গাটায় আমাদের পৌঁছতে হয়। আমরা যে ডায়েটিশিয়ান আগে সেই জায়গাটাতেই পৌঁছানোর চেষ্টা করি। তারপরে আমরা অ্যাকর্ডিংলি তখন খাওয়া-দাওয়া কি খাবে, না খাবে, লাইফস্টাইলে কোথায় কি চেঞ্জেস করবে, না করবে, সেসব জিনিসগুলো করি। অনেককে দেখেছি আমি খুব হেলথি খাচ্ছি বলে কার্বোহাইড্রেটই খাচ্ছে না। আমি কার্বস খাই না। আমি একদম কিটো ডায়েট করছি। এটা তো একটা ভীষণ ফ্যাড। ইটস আ ফ্যাড ডায়েট। কিটো ডায়েট কিন্তু তৈরি হয়েছিল এপিলেপসি পেশেন্ট এর জন্য। কারণ যখন কারোর মৃগী রোগ থাকে তখন তাকে বেশি কার্বোহাইড্রেট দেয়া যায় না। তাকে ফ্যাট প্রোটিন যুক্ত খাদ্য দিতে হয়। যাতে কিটোন বলে একটা বস্তু আছে সেটা তৈরি হয়, কারণ সেটা ব্রেইনকে এপিলেপটিক অ্যাটাক থেকে বাঁচায়। ওটা তো ওয়েট লস এর জন্য ব্যবহারই হয়নি। কিন্তু মানুষ আজকাল ওটাকে ওয়েট লস এ ইউস করছে। এবং এরকম বহু অনেক এপিলেপসির পেশেন্ট আমার কাছে, এই এপিলেপসি বলছি সরি, কিটো ডায়েটের পেশেন্ট আমার কাছে আসছে, যারা কিনা একটা টাইমে তো ১ম এ মনে হলো বেশ ভালো ওজন করা হবে। তারপরে তো হচ্ছে না। কারণ আমি যে পুরোটাই ফ্যাট আর প্রোটিন বেস খাচ্ছি, এইটা কি আমার জেনেটিক্স? আমার জিনটা তো বিদেশীদের জিনের মতন নয়। বিদেশীদের হাইট তো অনেক বেশি। আমার কি অতটা হাইট? বিদেশীরা প্রচন্ড ফিজিক্যালি অ্যাক্টিভ। ওরা এত বড়, বড় পিজ্জা খায়। তাতে চিজও আছে, সব আছে। কিন্তু সব ছিপছিপে চেহারা। আমি নিজের চোখে ওখানে বাইরে গিয়ে দেখেছি। ছিপছিপে চেহারা। আমার বাসা দিয়ে একজন ৮০ বছরের মহিলাও দৌড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের দেশে কি আপনি ভাবতে পারবেন যে একজন ৮০ বছরের মহিলা দৌড়াচ্ছেন? একদম না। তো আমাদের জেনেটিক্সটাও তো একটা ম্যাটার করে, এনভায়রনমেন্টটাও তো একটা ম্যাটার করে। কাজেই শর্ট ডায়েট সবার জন্য নয়। আর আমাদের খাদ্যতে কার্বোহাইড্রেট একটা মাস্ট। কারণ এই যে আমরা হাঁটছি, এই যে কথা বলছি, এই যে ব্রেইন কাজ করছে, হার্ট যে বিট করছে, এগুলো সব কার্বোহাইড্রেট ডিপেন্ডেন্ট অ্যাকশনস। মানে এই সবগুলো অ্যাক্টিভিটি হওয়ার জন্য আমাদের কার্বোহাইড্রেট প্রয়োজন। কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ পাই, সেই গ্লুকোজ প্রয়োজন। এগুলো ছাড়া কিন্তু গ্লুকোজ যদি না পায় বডি তখন কি করবে? ওই চর্বি জমাতে শুরু করবে। আরেকটা টাইমে গিয়ে তখন দেখা যাবে যে ভীষণ ওয়েট গেইন হতে শুরু করেছে। এরকমও। আচ্ছা, অনেক সময় তো দেখি মানে জন্মগত সে মানে মোটা বা হেলদি খুবই। কিন্তু তার ভাই বা তার দাদা কিন্তু একই খাবার খাচ্ছে, একই লাইফস্টাইল কিন্তু মানে অতটা হেলদি বা অতটা নয়। মানে এটা মানে কেন হয়? এটার পেছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে ১ম দেখবো আমরা জেনেটিক্স, যে জেনেটিক্স কি বলছে। একই পরিবারে যদি দেখা গেল একটা বাচ্চার বেশ ভারী-সারি চেহারা, দুটো বাচ্চার ঠিকঠাক চেহারা। আমরা একটু হিস্ট্রিতে যাব। যে তার বাড়িতে পূর্বপুরুষের মধ্যে কেউ কি ভারী চেহারার ছিল? যদি দেখা গেল সবাই রোগা চেহারার, মেজরিটি অফ দ্যা পপুলেশন রোগা চেহারাই হবে। কিন্তু একজনও যদি কেউ ভারী চেহারার হয়, তাহলে কিন্তু সেটা আচ্ছা, একটা পূর্বপুরুষ মানে কি শুধু বাবার দিকে না মায়ের দিকে? দুদিকই। জিন দুদিক থেকে আসে। একটা বাচ্চার মধ্যে জিন, মায়েরও জিন থাকে, বাবারও বেশি, জিন। বেশি ভাবলে আমাদের সাধারণ মানুষ আমরা বাবার দিকটাই বেশি না, পূর্বপুরুষে মাতৃকুল, পিতৃকুল দুটো কুলই দেখা হয়। ঠিক আছে? দুটো দিক থেকেই আসছে। তো দুদিকেই যদি কারোর থেকে থাকে, তো সেখানে একটা সম্ভাবনা। এটা গেল ১ নম্বর, যেটাকে আমরা হেরিডিটারি পার্সপেক্টিভ দিচ্ছি। আরেকটা যেটা পার্সপেক্টিভ সেটা হচ্ছে যে বাচ্চাটা কি জন্মের সময় মোটা ছিল নাকি জন্মানোর পর মোটা হয়েছে? যদি জন্মানোর পর বাচ্চাটা হুড়হুড় করে ওয়েট গেইন করেছে তাহলে বুঝতে হবে
যে তার জন্মের আগে তার মা খাদ্যটা ঠিকঠাক পেয়েছিল তো? এটাকে ভেরি ইম্পোর্টেন্ট। এই কনসেপ্টটাকে সায়েন্টিফিক্যালি বার্কারস হাইপোথিসিস বলা হয়। মানে যদি দেখা যায় প্রেগন্যান্সি পিরিয়ডে কোনো মা সাফিসিয়েন্ট খাওয়া পেলেন না, অপুষ্টিতে ভুগলেন, পুষ্টির মান ঠিক করে পেলেন না। তো একটা ভ্রূণ তো তার মায়ের থেকেই পুরো পুষ্টিটা নিচ্ছে। তো ভ্রূণ যখন তার মায়ের থেকেই পুরো পুষ্টিটা নিচ্ছে তাহলে তো সে পুরোটা পেল না। তখন আবার ওই যে একটু আগে একটা উদাহরণ দিলাম যে আপনার কাছে অল্প টাকা থাকলে আপনি অল্প খরচ করবেন, বেশি থাকলে বেশি খরচ করবেন। তো যেহেতু ভ্রূণটা মূলতই মায়ের থেকে কম পুষ্টি পাচ্ছিল, তার বডিতে একটা জিনটা যেটা জেনেটিক মেকআপটা ওরকম হয়ে গেল যে আমি অল্প, অল্প করে খরচ করব, আমি বেশি খরচ করব না এবং সে জমাতে শুরু করলো। কারণ তখন জিনের মাথায় এটা রয়েছে যে বাচ্চাটাকে তো সেফলি ডেলিভার করতে হবে বাঁচিয়ে। তো সেটা করা হলো। এইটার ফলে কি হচ্ছে বাচ্চাটা যখন জন্মালো তখন বাচ্চাটা লো বার্থ ওয়েট বেবিও হতে পারে। কিন্তু ওই যে আমাদের মেকানিজমটা তৈরি হয়ে গেল যে আমি জমাবো, ওটাই তো জেনেটিক। জিন তো ওটাই তৈরি করে দিল। আমি তো ওটাকে আর অর্ডার করতে পারব না। এবার বাচ্চাটা যে নরমাল খাওয়া-দাওয়া করছে, ওর বাকি ভাই-বোনদের মতো, বাকি ভাই-বোনরা হয়তো লো বার্থ ওয়েট বেবি ছিল না, কিন্তু ও হয়তো ছিল। যার ফলে কি হলো যে ও সেই আ সে যাই খাচ্ছে সেটাই চর্বিতে বেশি করে পরিণত হতে শুরু করে। এইসব বাচ্চাদের খুব উচিত যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখা। তাছাড়া ছোট বাচ্চাদের গ্রোথ পিরিয়ডে তো আমাদের যে কোষ বৃদ্ধি পায়, মাল্টিপ্লাই করে। তো তখন ফ্যাট সেলও মাল্টিপ্লাই করে। তো বাচ্চা যদি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে তখন ফ্যাটের যে কোষগুলো যেগুলো রয়েছে, মেদতন্তু যেগুলো রয়েছে, সেগুলো তারা কম মাল্টিপ্লাই করে। আর যারা খেলাধুলা করে না তাদের ক্ষেত্রে এটা বেশি করে করে। কারণ একটা জিনিস ভীষণ অবাক করার বলেও এটা ফ্যাক্ট, আমাদের সেল কিন্তু মরে আবার নতুন সেল জন্মায়। কিন্তু ফ্যাট সেল একবার তৈরি হলে সেটা কিন্তু যেটা ছোটবেলাতে তৈরি হলো সেটা কিন্তু কোনোদিনও ওটা থেকে যায়। ওটার ভেতর থেকে চর্বিটাকে বার করে গলানো যায় ওই এক্সারসাইজ, খাওয়া-দাওয়া, ঘুম, লাইফস্টাইল পুরো মডিফাই করে কিন্তু তারপর কিন্তু আবার যে একটু ঢিলা দিয়ে দেবে কেউ আবার ওই সেম জায়গায় এতক্ষণ যারা দেখছেন আশা করছি ভিডিওটা ভালোই লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা জাস্ট লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন নেক্সট পডকাস্ট কি টপিকের উপর দেখতে চাইছে। তো এরপরেই যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে যে আপনি যে বললেন এই প্রেগন্যান্সি, তো প্রেগন্যান্সিতে তো বেশার আমাদের কিছু কেয়ার নিতে হয়। তার উপরে একটু বলেন। প্রেগন্যান্সিতে ১ম এ একটা ভ্রান্ত ধারণা থাকে। আগে আমি ভ্রান্ত ধারণাটা বলি। সেটা হচ্ছে যে আ গ্রামাঞ্চলের দিকেও বলে থাকে, নরমাল সাধারণ আমাদের শহরের দিকেরও বাড়িগুলোতে বলে থাকে, যখনই কেউ শোনে যে কেউ প্রেগন্যান্ট হয়েছে, ১ম এই বলে, "এবার কিন্তু তুমি দুজনের জন্য খাবে। কারণ এখন আর তুমি একা নও, তাই এবার তোমাকে দুজনের জন্য খেতে হবে।" সেটা কিন্তু ইস এ ভেরি রং থিং। মানে ওটা কিন্তু খুবই ভুল ব্যাপার। ওটা অ্যাকচুয়ালি দুজনের জন্য খেতে হয় না। কারণ যে মা হয়েছে সে তো একটা অ্যাডাল্ট ফিগার। সে কি করে দুজনের জন্য খেতে পারে? ১ম কথা। আর তাছাড়া ১ম ৩ মাসেই যে প্রচুর ক্যালোরি বা খাদ্যের চাহিদা থাকে তা না। কারণ ১ম 3 মাসে কিন্তু একটা ভ্রূণ তৈরি হচ্ছে। মানে একটা ভ্রূণ একটা সিঙ্গল সেল থেকে তৈরি হচ্ছে। তো সেখানে আমরা আ যেকোনো ডায়েটিশিয়ান এর বা নিউট্রিশনিস্ট এর কাছে গেলে অ্যাজ পার আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী যা আমাদের আরডিএ রয়েছে সেইটাই দিতে হবে। আরডিএ মানে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স। সেইটাই দিতে হবে। কিন্তু যখন ৩ মাস হয়ে গেল তার পরের ৪র্থ মাস থেকে এইবার বাচ্চাটা পুরো ফর্ম করে গেছে। তো ১ম ৩ মাস কিন্তু ফর্মেটিভ পিরিয়ড। যখন বাচ্চাটা ফর্ম হচ্ছে, ভ্রূণটা ফর্ম হচ্ছে। কিন্তু ৪র্থ মাস থেকে সে ভ্রূণটা এবার সাইজে বড় হচ্ছে। তো যখন সাইজে বড় হচ্ছে তখন কি হয় প্রচুর সেল ডিভাইড করে। এই যে সেল ডিভিশনটা বাড়লো এটা গ্রোথ হচ্ছে তো ফিটাসের মানে ভ্রূণের গ্রোথ হচ্ছে মায়ের গর্ভের ভেতরে। তখন রিকোয়ারমেন্ট অফ নিউট্রিয়েন্টস মানে পুষ্টির চাহিদাটা অনেকটাই বেড়ে যায়। যেরকম কার্বোহাইড্রেটের চাহিদা বাড়ে, প্রোটিনের চাহিদা বাড়ে। আয়রন খুব ইম্পোর্টেন্ট ব্যাপার কারণ প্রেগন্যান্সিতে যদি আয়রনের অভাব থাকে তাহলে কিন্তু বাচ্চার জন্যও সেটা ক্ষতিকারক। বাচ্চারা হিমোগ্লোবিন হবে না। ঠিক আছে? তো সেটা একটা ব্যাপার। কাজেই অ্যানিমিয়া ডিউরিং প্রেগন্যান্সি এটাকে ভীষণ কেয়ারফুলি ডিল করতে লাগে। তাছাড়া অনেকের ভুল ধারণা আছে কিছু এগুলোকে আমরা মিথস বলে থাকি যে প্রেগন্যান্সিতে পেঁপে খাবে না, আনারস খাবে না। এইগুলো কিন্তু আসলে মিথ। এর কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই। কোন রকমের কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো এভিডেন্স নেই। এটা কিন্তু মিথ। কিন্তু এখানে যদি কারোর মনে এটা কিন্তু ভাব আছে, আমি এজ এ ডায়েটিশিয়ান বলি কিন্তু ভাব না রাখাটাই ভালো। সাইকোলজিক্যালি ফ্রি থাকাটা ওই সময় খুব বেশি দরকার। তাছাড়া প্রেগন্যান্সিতে প্রোটিনের রিকোয়ারমেন্ট বাড়ে। আমাদেরকে প্রোটিন জাতীয় খাদ্য দিতে হয়। এবার যারা ধরুন মাছ, মাংস খায় তাদের জন্য তো সুবিধে। তারা মাছ, ডিম, দুধ এগুলো তো পাচ্ছেই। কিন্তু যারা ধরুন মাছ, মাংস খান না নিরামিষাশী, তারা কি করবেন? তারা কি তাহলে প্রোটিন পাচ্ছেন না? তা নয়। তারাও যদি দুধ খেতে পারেন তাহলে দুধ, ছানা, ডাল,
তারপরে কিছু বাদাম এগুলো খেতে পারেন। ডালের মধ্যে কোন ডাল? সব ডাল খেতে পারে। সব ডালেরই সমপরিমাণ পুষ্টির পরিমাণ রয়েছে। কোনো যে এই ডালে এটাতে বেশি, এই ডালে ওটাতে বেশি তা নয়। এখন মা যদি মনে করছে যে না আমি একটু ঘুগনি খাবো, সে খাক না। কোনো অসুবিধে নেই। আমরা ওগুলোও দিই পেশেন্টসদেরকে। প্রেগন্যান্সি যারা থাকে তাদেরকে দেই। তো এই ধরনের খাবারগুলো বেশি খেতে হবে। তাছাড়া ভিটামিনের চাহিদা প্রচুর থাকে। তার জন্য ফল, শাক, সবজিটা খেতে হবে। এবার মাথায় রাখতে হবে ১ম ৩-৪ মাস তো ঠিক আছে। খুব একটা অসুবিধে হয় না। কিন্তু তারপরে প্রেগন্যান্সি পিরিয়ডে আফটার 5th মান্থ 6th মান্থ অনওয়ার্ড এবার কি হচ্ছে ভ্রূণটা তো সাইজে বড় হচ্ছে বাচ্চাটা পেটের ভেতরে। এবার ও যে বড় হতে শুরু করে ও আমাদের নিচের দিকে যে ইন্টেস্টাইন যেগুলো রয়েছে সেগুলোকে চাপতে শুরু করে। কারণ সে তো জায়গা চাই বাড়ার। যার জন্য তখন মায়ের ২ টো সমস্যা খুব বেশি দেখা যায়। একটা হচ্ছে খাবারের রিফ্লাক্স মনে হয় যেন মুখে অম্বর উঠে আসছে। তার জন্য অল্প পরিমাণে বারে খাবে। আরেকটা ভীষণ বড় সমস্যা দেখা যায় সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন। কনস্টিপেশন এর জন্য যেহেতু ইন্টেস্টাইন এগুলো চাপছে বাচ্চার সাইজ বড় হওয়ার জন্য, মায়ের খাবারে জল, ফল, সবজি এগুলো যেন ভালো রকম থাকে। বিশেষ করে সবজি আর ফল। এতে কি হয় কনস্টিপেশনটা রিলিফ হচ্ছে। যেমন জলের পরিমাণ কত করে বল? এমনিতে তো আমাদের ২.৫ লিটার জল আমাদের দরকার ম্যান্ডেটরি। অনেকেই খান না। আবার কিছু লোক এমনও রয়েছে আ যে যারা বলে আমি তো প্রচুর জল খাই ৪-৫ লিটার খেয়ে। যারা অতিরিক্ত জল খান এটা কিন্তু তাদের জন্য স্পেশালি বলছি যে মনে করে যে না আমি ৪-৫ লিটার জল তো খাই আমার কোনো অসুবিধা নেই। অসুবিধাটা এমনি হয় না। আমাদের হার্টের ক্যাপাসিটি হচ্ছে ২.৫ লিটার জলকে গুড়িয়ে যাওয়া। আমি যদি সেখানে ৪-৫ লিটার দিতে থাকি আমার হার্টের প্রেশার করবে এবং তার থেকে কিন্তু অনেকের একটা ক্রনিক কাশি মতনও হয়। একটা খপ বেশ একটা কাশি হয়। কারণ ওটা হার্ট থেকে হচ্ছে, ওটা কিন্তু লাংস থেকে নয়। জলটা কমিয়ে দেখবে কাশিটা কিন্তু কমে গেছে। কাজেই জল অতিরিক্ত খাওয়ালো না ২ থেকে ২.৫ লিটার জল আমাদের জন্য রিকোয়ার্ড এটা হলেই ঠিক আছে। কিন্তু এইটুকুন জল যেন খাওয়া হয়। ওটা কি সামার উইন্টার দুটোই সেম? দুটোতেই সেম। সামার আর উইন্টারে তো আমার হার্টের ব্লাড সার্কুলেশনটা তো কমছে না। সামার একটু বাড়ে কারণ আমরা ঘামি। এবার যে যত বেশি ঘামবে সেই পরিমাণ সেটাকে রিপ্লেনিশ করতে হবে। তার তো খুব বেশি নয়। যারা ফিল্ডে কাজ করে ভাই তাহলে অটোমেটিক্যালি সেই জলটা খেয়েই নেয়। বা ২ থেকে ৩ লিটার হ্যাঁ, নরমালি নরমালি খেয়েই নেয়। তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা মনে করে যে আমাকে বেশি করে জল খেতে হবে বলে ৪.৫ লিটার জল খাচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুবই ক্ষতিকারক। আর প্রেগন্যান্সি পিরিয়ডে ২-২.৫ লিটার জল যেরকম রয়েছে সেটাই খেতে হবে। কিন্তু এই যে পুষ্টিগুলো বললাম, ক্যালসিয়ামটা খুব দরকার। কারণ মায়ের হাড় থেকে তো শরীর থেকে তো ক্যালসিয়াম বাচ্চাটা নিচ্ছে। বাচ্চাটারও তো হাড় তৈরিতে লাগবে। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলো খুব দরকার। তার জন্য মায়ের খাতে বাদাম থাকাটা দরকার। তারপরে ক্যালসিয়াম জাতীয় খাদ্য যেরকম তিলে প্রচুর ক্যালসিয়াম থাকে। কচুতে প্রচুর ক্যালসিয়াম থাকে। আমরা কিন্তু জানিই না। কিন্তু কচু আমাদের আশেপাশেই পাওয়া যায়। কচুতে প্রচুর ক্যালসিয়াম থাকে, ওগুলো দরকার। আলুও খেতে পারে। আলুতে তো প্রচুর ভিটামিন সি আছে। পেয়ারা খেতে পারে। পেয়ারাতে ভিটামিন সি আছে। সবসময় আমলকি হচ্ছে রিচেস্ট সোর্স ভিটামিন সির। সবচেয়ে বেশি আমলকিতে থাকে। কিন্তু আমলকি তো সারা বছর পাওয়া যায় না। কিন্তু আমি সারা বছর আলু, পেয়ারা তো পেয়েই যাই। ওতেও আমার ভিটামিন সি থাকে। ভিটামিন সির দরকার থাকে। এতে বাচ্চার ইমিউনিটিও ডেভেলপ হয়। আর মায়েরও প্রেগন্যান্সির সময় কোনো সর্দি-কাশি এগুলো হয় না। কারণ এগুলো হলে আবার তখন ডাক্তাররা অনেক সময় ওষুধ দিতে পারেন না। যেহেতু প্রেগন্যান্সি পিরিয়ডে কিছু জিনিস তো থাকে। তো ওই ব্যাপারগুলোকেও খেয়াল করতে হয়। আচ্ছা। ধরেন এখানে একটা কোয়েশ্চেন করব। মানে রোগা হলেই কি শরীর ফিট আছে? আর মোটা হলেই শরীর আনফিট? খুব সুন্দর একটা প্রশ্ন করলেন আপনি। আমাদের ১ম কথা বডি শেমিং থেকে বেরোতে হবে। আমাদের রোগা মোটা হওয়াটা সুস্থ থাকার জন্য দরকার। রোগা হলেই শরীর ফিট, মোটা হলে শরীর আনফিট। অবশ্যই মোটা যদি কেউ হয় তার শরীরে তো ওবেসিটি, মোটা মানে ওবেসিটি যেটা মেদাতিক্য তার তো অনেক সাইড ইফেক্ট বা কনসিকুয়েন্সেস থাকে সেগুলো তো থাকবে। কিন্তু ইদানিংকালে রোগাদেরও কিন্তু দেখা যাচ্ছে ফ্যাটি লিভার হচ্ছে। এখন কিন্তু ফ্যাটি লিভার যত না মোটা লোকের দেখা যাচ্ছে মোটামুটি বেশ ভালো পরিমাণ ফ্যাটি লিভারের পেশেন্ট কিন্তু রোগাদের মধ্যে হচ্ছে। এটাকে লিন এমএএফএলডি বা লিন এনএএফএলডি বলা হয়। যে লিন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এবার এই ফ্যাটি লিভারের জন্য কি হয় যে তার থেকেও বডিতে আরো অন্যান্য সমস্যাগুলো দেখা যায়। তাহলে মানুষ তো রোগা ছিল। তাহলে তার ফ্যাটি লিভারটা কেন হচ্ছে? ভাবার বিষয়। দুটোই কারণ। লোকে রোগা হতে গিয়ে অতিরিক্ত রেস্ট্রিকশন করে ফেলছে। সেখানে বডি আবার ওই জমানোর প্রক্রিয়াতে যাচ্ছে। দ্বিতীয় কথা স্ট্রেস সেটা তো কমছে না। সবচেয়ে ইম্পোর্টেন্ট ফ্যাক্টর যেটা সেটা রোগাই হোক কি মোটাই হোক, টু বি ফিট আমাদের এক্সারসাইজ করা দরকার। আমরা কিন্তু আজকালকার কেউই ঠিক করে এক্সারসাইজ করি না। হয়তো আমি জানি না আপনি করেন কিনা, আমিও ঠিকঠাক রোজ নিয়মিত করতে পারি কিনা।
আমাদের যারা দর্শক বন্ধুরা দেখছেন সবাই কি রোজ এক্সারসাইজ করেন? তাহলে তো আপনি প্রত্যেকদিন ভোরবেলাতে গোটা শহরকেই দৌড়তে দেখতেন সকালে। সেটা কি না, দেখবেন? কেউ এখন করে না। 80-90% করে না, কি হয়তো ধরে নিন 95% করে না। হয়তো জাস্ট 5% লোক চুপ করে। তো সুস্থ থাকার জন্য রোগা মোটাটা না, সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করাটা খুব দরকার। আর এক্সারসাইজ করলে রোগা হলে পরেও সেটার যেমন চর্বি কমবে যেন মাসলটা থাকে। অনেকে আছে রোগা, দেখতে খুব রোগা, রোগা। আপনারা ধরছেন মানুষটা তো রোগা আছে একদম ভালো সুস্থ। না, সে রোগা হলো তার কি মাসল এটা নাকি তার এটা ফ্যাট? যদি তার মাসল কম থাকে, ফ্যাট বেশি থাকে, আমরা এটাকে সার্কোপেনিক ওবেসিটি বলি। এটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ, ডায়াবেটিস এবং লিভার ডিজিজ এর জন্য। কাজেই শুধু রোগা হলে হবে না, মাসকিউলার হতে হবে। কিছুদিন আগে শুনেছি বা হামেশাই নিউজে দেখতে পাই যে জিরো ফিগার বাট করতে গিয়ে মারা গেছে। এটা তো খুবই ক্ষতিকারক জিনিস। জিরো ফিগার যদি কেউ করতে যাচ্ছে মানে একটা তো হচ্ছে জিরো ফিগার একটা সিনেমা থেকে এসছিল। করিনা কাপুর করেছিল সেটাতে। জিরো ফিগারটা যেকোনো মানে করাটা উচিত নয়। কারণ সেটা যখন করছি তখন যদি আমি কোনো সুপারভিশন, কোনো গাইডেন্স, কোনো মনিটরিং এর মধ্যে থাকি ঠিক আছে, এখানে আমি স্লাইটেস্ট অফ দ্য চেঞ্জ দেখতে পাবো। মোস্ট অফ দ্য টাইম কি হয় জিরো ফিগার করতে গিয়ে মানুষ খাওয়া-দাওয়া ছেড়ে দিচ্ছে তো। খাওয়া-দাওয়া ছাড়ার জন্য তো তার বডিতে গ্লুকোজ তো বেসিক চাহিদা আমারই অর্গানগুলো। আগে বোঝালাম না ১ম এই যেটা বললাম যে আমার বেসাল মেটাবলিক রেট আমার এই অর্গানগুলোকে তো সাপোর্ট করতেই হবে। তার জন্য তো আমাকে পুষ্টি দিতে হবে। সেটা যদি বডি না পায় তখন কি হবে? আপনার এত দূরে ইঞ্জিন চলছে। আপনি যদি তাতে ইলেকট্রিসিটি বা ফুয়েল না দেন তাহলে কি ইঞ্জিনগুলো চলবে? চলবে না। একটা করে শাট ডাউন হয়ে যাবে। বডিটাও তাই, শরীরটাও একটা মেশিন। আপনি যদি মানে ইন্ধন দেওয়া বন্ধ করে দেন, একটা করে অর্গান শাট ডাউন হবে, ব্ল্যাক আউট হবে। হার্ট বন্ধ হয়ে যাবে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে শিক্সে। লিভার ফাংশন করা বন্ধ করে দিচ্ছি, কিডনি ফাংশন করা বন্ধ করছে। কারণ এরা পুরোটাই নিউট্রিশন পাচ্ছে না। নিউট্রিশন না পেলে এরা চলবে কোথা থেকে? আমাদের এই লাইফস্টাইলে, এই ইয়াং জেনারেশনের লাইফস্টাইলে মডার্ন খাবার ওতপ্রোতভাবে যুক্ত হয়েছে। বার্গার, পিজ্জা, তো এইগুলো কি আমাদের এই ওয়েদারে বা আমরা যেভাবে জন্মগতভাবে যেটা খেয়ে বড় হয়েছি, তো এইটা কি একবারে অ্যাডপ্ট বা একবারে খাওয়াটা কি আমাদের শরীরের জন্য ভালো না? ১ম এই বলি, বার্গার, পিজ্জা এগুলো পাশ্চাত্য দেশ থেকে এসছে। আমাদের দেশের খাবার কিন্তু এগুলো নয়। আমরা কিন্তু যদি তার ইনগ্রেডিয়েন্ট অনুযায়ী দেখি যে বার্গারে কি থাকে? পাউরুটি, তাই তো? বা পিজ্জাতে কি থাকে? পিটা ব্রেড থাকে। এই যে পিজ্জার বেসটা বা পাউরুটিটা এটা ব্রেডের কি দিয়ে তৈরি? হুইট দিয়ে তৈরি, আটা মানে গম দিয়ে তৈরি। এই যে গমটা আমাদের দেশেও পাওয়া যায়। আমরা সেই গমের কি খাই? রুটি খাই। ওরা কি খাচ্ছে? ব্রেড খাচ্ছে। আচ্ছা, এবার আমরা রুটির সাথে কি খাই? তরকারি খাই, তাই তো? মাছ মাংসও খাই, মানে চিকেন খাচ্ছি বা মাটন খাচ্ছি। সেটা তেল দিয়ে রান্না করাই থাকে। ওরা কি খাচ্ছে? সেটা ওখানে মিন্সড মিটের ইয়েটা খাচ্ছে যে ফিলিংটা যেটা দেয়া হয় সেটা খাচ্ছে। মিটই থাকছে তো। চিকেন হলে চিকেন থাকছে, মিট থাকলে মিট থাকছে। আমরা সবজি খাই, ওরাও সবজি খায়। কারণ বার্গারের মধ্যে লেটাস থাকছে। বার্গারের মধ্যে কিউকাম্বারও থাকে। অনেক সময় দেয় ওরা। But they give various vegetables as well ওগুলোও দিচ্ছে। আমাদের খাওয়ারও তেল থাকছে। ওরাও খাওয়ারের মধ্যে চিজ মেশাচ্ছে। চিজ কিন্তু শুধু ফ্যাট নয়, চিজে কিন্তু প্রোটিনও রয়েছে। তো আমাদের আর ওদের খাওয়ারটা কিন্তু ডিফারেন্ট নয়। ফরমেশন অফ দ্য ফুড ইস ডিফারেন্ট। কিন্তু তাহলে আমরা কেন ওই খাবারগুলো খেলে পরে ওয়েট গেইন করছি? কই? বিদেশে তো এগুলোই খাচ্ছে। তাহলে ওরা কেন ওয়েট গেইন করছে না? তার কারণটা হচ্ছে বিদেশে কিন্তু ওরা অনেক বেশি অ্যাক্টিভ। ওরা ওই জিনিসগুলোই খাচ্ছে। কিন্তু ওরা অ্যাক্টিভ। আমাদের দেশে যখন আমরা পিজ্জা খাচ্ছি তাতে আমরা প্রচুর পরিমাণে ঢেলে চিজ দিচ্ছি। চিজ বার্স্ট বলছি। বিদেশে কিন্তু পিজ্জাতে চিজটা খুব সামান্য দেয়। আমি নিজে গেছি, খেয়েছি ইটালিতে পিজ্জা বিখ্যাত এবং ইটালির পিজ্জা খেয়েই আমি বলছি আপনাকে, ওখানে কিন্তু এত চিজ দেয় না। ওখানে কিন্তু আমরা এখানে কি করছি? সস ইউজ করছি। ওরা কিন্তু ওখানে নরমাল টমেটো পিউরি ইউজ করছে। জাস্ট ধরে নিন ফ্রেশ পিউরির মতন পিউরি ইউজ করছে। ব্যাসিল দিচ্ছে। এত বড় একটা বেস যেটা একটা পিজ্জা একজন গোটা খেতে পারবে। যেটা এখানে আমরা কিন্তু একটা মানুষ একটা গোটা পিজ্জা খেতে পারবে না। কারণ আমাদের প্রচুর তামজাম মেশানো থাকছে। আমরা অনেক বেশি চিজ ওদের তুলনায় খাচ্ছি। তাতেও বলছি আমরা কেন ওয়েট গেইন করছি? তার কারণ ওরা যখন পিজ্জা বা বার্গার খাচ্ছে
ওটা কিন্তু ওদের মিল। আর আমরা যখন পিজ্জা বা বার্গার খাচ্ছি, এটা কিন্তু আমাদের স্ন্যাকস। মানে আমরা আমাদের মেইন খাওয়াটা তো খাচ্ছি। তার সাথে আবার এগুলোর বিকেলে টিফিনে খেয়ে ফেলছি গিয়ে। বা বাইরে কোথাও থেকে খেলাম কি আবার বাড়িতে এসে আবার ডিনার করলাম। তো আমাদের কি হচ্ছে এই দুটোতে এটাতে ক্যালোরি ইনটেকটা অনেক বেশি হয়ে যাচ্ছে। বুঝলেন? শুধু তাই না, আমাদের তো যা জেনেটিক মেকআপ রয়েছে সেইটাতে সবসময় জানবেন আমার জিনটা তো ভারতীয় জিন। আমার ভারতীয় জিনের যে খাবার-দাবারগুলো আছে সেগুলো যদি আমি খাই, মানে ভারতীয় জিনের খাবার-দাবার কেন সমস্ত খাবারেরও একটা জিন থাকে তো গাছেরও তো জিন আছে। তো সেইটাতে সেটা থেকে যে ফল পাচ্ছি তারও তো একটা জিন আছে। এটা জেনেটিক মেকআপ আছে। তো এইটার সাথে আমার ভারতীয়দের যে লুক আমরা কথায় বলে থাকি গো লোকাল। আমার দেশে যা পাওয়া যায় সেটা আমি খেলে পরে আমরা যতটা ভালো আ রেসপন্ড করব, ততটা কিন্তু আমরা বিদেশ থেকে বিদেশি খাওয়ার অবলম্বন করে কিন্তু অতটা রেসপন্ড করব না। কারণ আমার জিনের সাথে ওই ফুডের জিনগুলোর ইন্টারেকশন ঠিক করে তো তার জন্য দেখা যায় যে আমাদের ওয়েট গেইন হচ্ছে, আমাদের হৃদরোগের প্রবণতা বেড়ে গেছে। আরেকটা যেটা ইম্পোর্টেন্ট ব্যাপার, আমাদের এখানের খাবারগুলোতে যখন আমরা ধরুন ইন্ডিয়াতে বসে পিজ্জা বানাচ্ছি, ইন্ডিয়াতে বসে বার্গার বানাচ্ছি, তাতে কিন্তু সল্টের পরিমাণ অনেক বেশি দিচ্ছি। কিন্তু ওরা যখন বাইরে বানায় ওরা কিন্তু অতটা সল্টের পরিমাণ দেয় না। কারণ ওরা বিদেশি খাবারে কিন্তু সল্ট এমনিতেই একটু কম থাকে যদি না কেউ আলাদা করে ফ্রেঞ্চ ফ্রাইজ বা ওগুলো খেলো। আমরা যখন এখানে বার্গার খাই তার সাথে আমরা কোল্ড ড্রিংকও খাই। বাট ওরা যে ওখানে সবসময় কোল্ড ড্রিংক খাচ্ছে তা না। বাট ওরাও যে কোল্ড ড্রিংক খাচ্ছে না তাও না, খাচ্ছে। কিন্তু দুটো জায়গাতেই আমি দেখলাম একটা বড় পার্থক্য আসছে বিকজ অফ এক্সারসাইজ যেটা ওরা করে, আমরা করি না। দিনে তাও কতবার মানে আমাদের খাওয়া উচিত? এইটা যদি বলেন যে মানে মেইন কোর্স অফ মিল কটা? ৩ টে মেজর মিল ডেফিনিটলি দরকার। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ৩ টেই দরকার। বিশেষ করে ব্রেকফাস্ট আমাদের হেভিয়েস্ট হওয়া উচিত বলা হয়। কারণ আমাদের যদি কেউ ব্রেকফাস্ট সাফিসিয়েন্টলি খায় আমরা তো সকালবেলাতে খেয়েই আমরা আসলে দিনটা স্টার্ট করছি। এমন একটা করছি বসে যে টাইমিং গুলো কি টাইমিং কতটা ইম্পর্টেন্ট? সেটাও আমি এর সাথে একই সাথে বলে দিচ্ছি। আমরা যখন ঘুম থেকে উঠি ধরুন মোটামুটি ৫:৩০ ৬টায় ঘুম থেকে উঠছি। তো সেটা হ্যাঁ, হিসেব তো দেখতে গেলে কেউ ১০টাতেও ওঠে। ঠিক আছে? তো আমি এটা স্ট্যান্ডার্ড যদি ধরি যে হেলদি, আপনারা আশা করি আপনি প্রশ্নটা আমাকে এই পার্সপেক্টিভ এই করেছেন যে হেলদি কোনটা? তা আমি ধরছি মোটামুটি ৬টা ৬:৩০ অন্ততপক্ষে কেউ উঠছে। ওঠার পর তারপরে একটু উষ্ণ গরম জল বা একটু জল খেয়ে নেওয়াটা খুব দরকার। কারণ এদের কেউ সারারাতে যেসব টক্সিনস গুলো বডিতে তৈরি হচ্ছে সেটা বডি থেকে বেরিয়ে যায়। এবং সেই জলটা যাতে একটু তুলসী পাতা ভেজানো জল হয় বা সবার বাড়িতে তুলসী পাতা থাকে। ইট ইস নট সামথিং ভেরি নিউ। তো সেই তুলসী পাতা ভেজানো জলটা খেতে পারে। সেটা বডির জন্য খুব উপকার। এইটা খাওয়ার পর তারপর সে চা, বিস্কিট যেটা খেলো। সায়েন্টিফিক্যালি চা খুব বেশি খাওয়া উচিত না, বিশেষ করে দুধ চা। কিন্তু কেউ যদি ব্লাক টি বা গ্রিন টি খায় তাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, খেতেই পারে। এবার আসি এটা চা বিস্কিটের সাথে তারপরে তারা ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা খুব ইম্পোর্টেন্ট একটা মিল। আমি যেহেতু ইউনিভার্সিটিতেও পড়াই সেখানে কিন্তু স্টুডেন্টরা অর্ধেক সময়ই তাদের গার্ডিয়ানদের কমপ্লেইন আমার ছেলেমেয়ে কিচ্ছু খেয়ে যায় না। সকাল ৯টার থেকে ইউনিভার্সিটি কিন্তু তাতেও তারা সব না খেয়ে আসে। সেটা কেন হবে? কিন্তু এই যে ক্লাসে এলো এসে এটা ব্রেইনের কাজ তো। পড়াশোনা করছে। পুরো একদম ১২টা ৫০ অব্দি তাদের চলছে। তারা তো খাওয়ার কোনো টাইম পাচ্ছে না। ব্যাক টু ব্যাক ক্লাসেস। তো ব্রেইনটা কাজ করবে কি করে? সো আমাদের দিনটা সবসময় শুরু করা উচিত একটা হেলথি হোলসাম ব্রেকফাস্ট দিয়ে। তারপরে এটা মিড মর্নিং স্ন্যাক হিসেবে একটা ফল আমাদের খাওয়া উচিত। তারপর আমাদের লাঞ্চ খাওয়া উচিত যেখানে আবার আমাদের ভাত রুটির মধ্যে একটা আইটেম থাকবে, ডালের জাতীয় একটা আইটেম থাকবে, মাছ মাংসর মতন একটা আইটেম থাকবে বা ভেজিটেরিয়ান হলে পনির জাতীয় আইটেম থাকবে বা সয়াবিন থাকবে। তার সাথে একটা সবুজ সবজি বেশি করে থাকবে, স্যালাড থাকবে, দই থাকবে। দইটা খুব ইম্পোর্টেন্ট পার্ট অফ দ্য মিল কারণ ওটাতে প্রোবায়োটিক্স তো হেলদি ব্যাকটেরিয়া টক দই। ঘরে পাতা টক দই তাতে প্রচুর হেলদি ব্যাকটেরিয়া থাকে যে আমাদের শরীরকে ঠিক রাখে যেটা। এটা থাকবে। তারপরে হাইট এর টাইমটা এই ধরুন ৩:৩০ ৪:০০ রাখা। তখন আবার একটু ফল বা একটু বাদাম খাবে কিছু। ঠিক আছে? তারপরে ইভনিং স্ন্যাকস টাতে ওই ৫টা ৫:৩০ টার সময় তখন আবার হয়তো ১ কাপ চা খেলো, কেউ একটু ছোলা ভাজা-টাজা খেতে পারে। আবার ডিনার। ডিনার কিন্তু কখনোই রাত ১০টা ১০:৩০ করতে নেই। কারণ খাওয়ার পর সেই খাওয়াটা আমাদের শরীরে হজম হতে ২ থেকে ২.৫ ঘন্টা টাইম কাড়ে। ঠিক আছে? আর আমাদের বাঙালিরা করি কি? বাঙালি কেন বলবো ইন্ডিয়ানরাই করি কি? যে আমরা খাওয়ার সাথে গিয়ে আমরা যেন ঘুমিয়ে পড়ছি। সেটা সাংঘাতিক বাজে ব্যাপার হয়ে যায়। এইটাই কিন্তু আমাদের ওয়েট গেইন এর একটা মেইন কারণ যে প্রশ্ন আপনি তখন থেকেই আমাকে করছেন বারবার ঘুরে যে আমাদের মোটা হলে পরে কি করব? এই মোটা নিয়ে যে কনসার্ন টা এটা যদি সত্যি থেকে থাকে
টাইমিং অফ দ্য মিলটাকে চেঞ্জ করতে হবে। আপনারা দেখবেন খেয়াল করেছেন হয়তো যে বিকেল বেলাতে ঠিক সন্ধ্যার সময় ৭:৩০-৭:০০ প্রচন্ড খিদে পায়। ৫:৩০ থেকে একটা খিদে পেতে শুরু করে। আবার দুপুরবেলায় ঠিক এই ১টা, ১:৩০, ২টো নাগাদ একটা শার্প খিদে পায়। আবার সকালবেলা ৮:৩০, ৯টার সময় একটা শার্প খিদে পায়। অ্যাকচুয়ালি ওই যে শার্প খিদে পাচ্ছে কেন? কারণ ওইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফুড ইনটেকের টাইম। আমাদের শরীরে যে ডাইজেস্টিভ জুসেস গুলো বেরোচ্ছে যেগুলো খাবারকে হজম করবে, ওটা ওই সময়ই বেরোয়। আমাদের হরমোন যেগুলো ম খিদেটা পাওয়ায়, সেই হরমোনের নিঃসরণও কিন্তু ওই সময়ই হয়। জানতে লাগবে হরমোনের যে রিলিজ এটা কিন্তু সানরাইজ আর সানসেটের সাথে হয়। তো আমাদের যদি ১০টা-১১টার সময় গিয়ে খাই তারপর ১২টায় ঘুমিয়ে পড়লাম, তো সেটা যেরকম ঠিক নয়। আবার আমি ৪টের আগেই খেয়ে নিলাম, নিয়ে আর খেলাম না। গিয়ে সোজা ১১টায় ঘুমালাম সেটাও ঠিক না। মোটামুটি ৭টা ৭:৩০ মধ্যে ডিনারটা করে নেওয়াটা উচিত। আচ্ছা, বেস্ট ডায়েট বলতে আমি কোনটা বলবেন? ভেজিটেরিয়ান আর নট? দুটোই সমান উপকারী। আমি যারা নন ভেজিটেরিয়ানরা প্রোটিন, মেইন ডিফারেন্সটা প্রোটিনে হয়ে যায়। প্রোটিনটা ফার্স্ট ক্লাস প্রোটিন বলতে যেটা বোঝায় যাতে সমস্ত ১০ টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডই রয়েছে, সেটা অ্যানিমাল প্রোটিন। কিন্তু প্লান্ট প্রোটিনটাও ইকুয়ালি গুড। কারণ ওতে একটা খাবারে হয়তো পুরো সব ১০ টা অ্যামাইনো অ্যাসিডই নেই, যেটা প্রোটিনকে তৈরি করে। কিন্তু একটা খাবারে হয়তো রয়েছে, আরেকটা খাবারে হয়তো অন্য একটা কিছু রয়েছে। তো দুটোকে মেলালে সেটা হয়ে যায়। যেমন একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। মাছ, ডিম, মাংস এগুলোতে আমার ১০ টা অ্যামিনো অ্যাসিডই প্রেজেন্ট। কিন্তু ডালে আমার মিথিওনিন থাকে না, আর ভাতে আমার লাইসিন থাকে না। দুটো অ্যামিনো অ্যাসিডের নাম হয়তো মনেও থাকবে না, তাও উদাহরণের জন্য বলছি। এবার আমি ডাল আর ভাতটাকে মিশিয়ে যদি ডাল ভাত খাই বা যদি খিচুড়ি খাই, আমি তো ১০ আর ১০ টা অ্যামিনো অ্যাসিডই পেয়ে যাচ্ছি। তাহলে অসুবিধা কোথায়? রাদার প্লান্ট প্রোটিন অনেক ভালো, আমাদের অ্যামোনিয়া লোড বডিতে অনেকটা কম করে। তো আমরা বিভিন্ন রোগ বিশেষে আমরা দিয়ে থাকি। কিন্তু যদি আপনি কম্পেয়ার করেন একটু না যে কে ভালো কে খারাপ, দুটোই ভালো। যদি আমি ঠিক করে একটা সঠিক পরিমাণে খেতে জানি। তো আমরা একদম পডকাস্টের শেষে এসে গেছি। আশা করছি পডকাস্টটা তোমাদের খুবই ভালো লেগেছে। তো ভালো লাগলে কি করতে হবে? একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যাও। আর যারা ম্যাডামের সঙ্গে পার্সোনালি কনট্যাক্ট করতে চাও, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা কনট্যাক্ট করে নিতে পারো। আর যেতে ম্যাডামের কাছ থেকে কিছু স্পেশাল টিপস আমাদের দর্শক বন্ধুদের জন্য। স্পেশাল টিপস বলতে আমি কয়েকটা জিনিস বলব। ১ম কথা হচ্ছে ঘুম। লেট নাইট স্লিপিং যেটা মোবাইল হাতে নিয়ে আমরা অনেকেই করি। অনেক রাত অব্দি Facebook দেখছি, YouTube দেখছি বা Netflix দেখছি। ঠিক আছে দেখুন, কিন্তু ওই যে ঘুমটা যেটা, ঘুমটা ইজ ভেরি ইম্পোর্টেন্ট। ঘুমটা কিন্তু আমাদের মোটামুটি একদম বাই 11 টু 11:30 তে বিছানায় চলে আসতে হবে। ১১টা থেকে ১১:৩০ র মধ্যে। আপনি তাড়াতাড়ি ঘুমালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন। তো তাড়াতাড়ি যদি ঘুম থেকে উঠতে পারেন, তাহলে অন্তত নিজের পক্ষে নিজের জন্য বেশি না ১০ টা মিনিট এক্সারসাইজ করুন। আমি বলছি না ১ ঘন্টা এক্সারসাইজ করুন। কিন্তু ১০ মিনিটও যদি না হয় ৫ মিনিট, যার মধ্যে ২ বার সূর্য নমস্কার আর ২ টো প্ল্যাংক। এটাও যদি কেউ করতে পারে সে অনেক ডিফারেন্স ফিল করবে। এটা হলো খাওয়া-দাওয়াটা টাইমে খেতে হবে। কোনো খাবারই বাদ দিলে চলে না। আমাদের একটা হেলথি ব্যালেন্স ডায়েট এর মধ্যে থাকতে হবে। যেখানে আমাদের খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই থাকবে। কার্বস ছাড়লে চলবে না। কার্বস আর ভেরি ইম্পোর্টেন্ট ফর আওয়ার মিট। ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে এবং সোশ্যাল সার্কেলেও মিশতে হবে। কারণ আমাদের WHO ডেফিনিশন অফ হেলথ কিন্তু হচ্ছে, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট জাস্ট অ্যাবসেন্স অফ ডিজিজ। রোগ নেই মানেই আপনি হেলথি তা কিন্তু না। রোগ না থাকলেও আপনি আনহেলথি হতে পারেন। তার কাজে নিজেকে মানসিকভাবে ফিট রাখাটা দরকার, স্পিরিচুয়ালি ফিট রাখাটা দরকার। তো একটু মেডিটেশন যদি করা যায়, একটু গান যদি ভালো করে শোনা যায়, সফট গান, নট দ্য মেটাল। তো গানের মধ্যে কিছু ফ্রিকোয়েন্সিস থাকে যেটা ব্রেইনকে হিল করে, তাতেও স্ট্রেস কমে। তো স্ট্রেস ফ্রি ভাবে থাকুন, সব খাওয়া-দাওয়া করুন। খাবারের সবজি, ফল, শাক, ভাত, ডাল, মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম, অয়েলসিস অবশ্যই যেন থাকে। আর সবার সাথে একটু ভালোভাবে থাকুন, তাহলেই হেলথি থেকে যাবে। তাহলে এখানেই শেষ করছি আজকের পডকাস্ট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় শ্রী রাম।